শিক্ষাবর্ষ থেকে দেওয়া ক্লাস 8-এর সায়েন্সের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে চাপের এসআই একক কি। চাপের এসআই এককে অপশনগুলো দেওয়া রয়েছে নিউটন, নিউটন বর্গমিটার, নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। এখানে কোনো একটা অপশন ভুল রয়েছে, মানে গ আর ঘ এই দুটো অপশন একই দেওয়া রয়েছে। দুটো তো একই হবে না, কোনো একটা অপশন চেঞ্জ হবে। এটার আনসার হচ্ছে নিউটন পার বর্গমিটার, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটা ঠিক তা হলো এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। আইসোবারের সংজ্ঞাটা দেখো, ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়। মানে যাদের ভর সংখ্যাটা সমান তাদেরকে আইসোবার বলা হবে। মানে অপশন হচ্ছে ঘয়েরটা, ভর সংখ্যা সমান। ভুল করে কয়েরটায় দাগ দিও না, কিন্তু এখানে শুধুমাত্র ভর রয়েছে, ভর নয়, ভর সংখ্যা। নেক্সট কোশ্চেনে বলছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। এখানে লাইসোজোমের কাজ লেখা রয়েছে 5 নম্বরের অপশনটা দেখো কি বলছে। বলছে বার্ধক্য বা রোগজনিত অবস্থায় লাইসোজোম থেকে বেরিয়ে আসা উৎসেচক কোষ অঙ্গাণু বা সম্পূর্ণ কোষকে পাচিত করতে পারে। এই প্রক্রিয়াটাকে বলছে অটোলাইসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কোষকে ধ্বংস করতে পারে লাইসোজোম। তাহলে অপশন ঘয়েরটা হচ্ছে কারেক্ট। তারপরে কোশ্চেনে বলা হচ্ছে যে 1 কিলোগ্রাম বরের বস্তুকে পৃথিবী কত পরিমাণে বল দ্বারা আকর্ষণ করে। এখানে লেখা রয়েছে দেখো, 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করবে তার মানটা নির্ণয় করা যাক। পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর লেখা রয়েছে 5.96 × 10⁻24 কিগ্রা। পৃথিবীর ব্যাসার্ধ দেয়া রয়েছে। এবার পৃথিবীর ব্যাসার্ধটা যেটা হচ্ছে পৃথিবীর ওপরে অবস্থিত বস্তুটা থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে সেম। জায়গাটা বোঝো। ধরা যাক এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর ওপরে একটা 1 কিলোগ্রাম ভরের বস্তু রয়েছে। পৃথিবীর যা ব্যাসার্ধ, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটা হচ্ছে সেম। এই মাপটাতে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটা হচ্ছে তাহলে সেম। সেটাই করা হচ্ছে এখানে। পৃথিবীর যা ব্যাসার্ধ, বস্তুর দূরত্বটা পৃথিবীর কেন্দ্র থেকে সেম হবে। এবার কি করা হয়েছে, দুটো বস্তুর মধ্যে কতখানি আকর্ষণ বল কাজ করছে সেটাকে যদি এফ ধরে নেওয়া যায়, তাহলে এই এফ এর মানটা নির্ণয় করার একটা ফর্মুলা রয়েছে। সেটা হচ্ছে যে জি ইন্টু m1 ইন্টু m2 বাই হচ্ছে ডি স্কোয়ার। তো এখানে m1 বলতে কি বোঝাচ্ছে? m1 বলতে বোঝাচ্ছে যে প্রথম বস্তুটার ভর, মানে এখানে বসবে 1 কিলোগ্রাম। m2 বলতে কি বোঝাচ্ছে? না পৃথিবীর ভর। এখানটায় লিখতে হবে পৃথিবীর ভর। আর d2 বলতে, মানে ডি স্কোয়ার বলতে কি হবে? ডি স্কোয়ার বলতে হবে বস্তু থেকে পৃথিবীর যা দূরত্ব তার স্কোয়ার। এই যেখানে লেখা রয়েছে বস্তু কণার ভর ইন্টু পৃথিবীর ভর বাই দিয়ে রয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব তার স্কোয়ার। তো এখানে জি এর জায়গায় জি এর ভ্যালু বসানো হয়েছে। বস্তু কণার ভর ছিল 1 কিলোগ্রাম, তাই 1 লেখা হচ্ছে। পৃথিবীর ভর দেওয়া ছিল 5.96 × 10⁻24। পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব দেওয়া ছিল 6370 × 10⁻3। এবার যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার দেওয়া হচ্ছে। এটাকে সলভ করলে পাওয়া যাবে 9.797 এত নিউটন, বা তোমরা এটাকে 9.8 নিউটনও করে দিতে পারো, মানে আসন্ন মান বার করে দিতে পারো। এখানে বলছে যে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটা ধাতুকে সাজিয়ে দেয়া হলো। প্রথমে রয়েছে Na, তারপর রয়েছে Fe,
তারপরে রয়েছে এইচ, CuAu। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। এখানে সব থেকে তড়িৎ ধনাত্মক ধাতু হবে সোডিয়াম, Na। নেক্সট কোশ্চেনে বলছে চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। এখানে লেখা রয়েছে, দেখো রেটিনায় অবস্থিত রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোন কোষ উজ্জ্বল আলোক শোষণে সক্ষম। তাহলে কম আলোয় দেখতে সাহায্য করছে কে, না রড কোষ। নেক্সট কোশ্চেনে বলছে যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। প্রথমে এখানে কুলম্বের সূত্র লেখা রয়েছে, তো আমায় তো সূত্রটা লিখতে দেয়নি। তারপর রয়েছে দেখো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি লেখা রয়েছে, F = K × Q1 × Q2 বাই R স্কোয়ার। তো এখানে Q1 এবং Q2 হলো তড়িৎগ্রস্ত বস্তু দুটোর আধানের পরিমাণ, আর হলো বস্তু দুখানার মধ্যবর্তী দূরত্ব, আর F হলো বস্তু দুটোর মধ্যে ক্রিয়াশীল বল। এই ক্রিয়াশীল বলটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল দুটোই হতে পারে। আর কে এর মানটা নির্ভর করছে যে দুটো বস্তুকে কোথায় রাখা হচ্ছে। বায়ুতে রাখা হলে কে এর মানটা একরকম হবে, আবার জলে থাকলে বা অন্য কোনো মাধ্যমে থাকলে সেখানে কে এর মানটা আলাদা রকম হবে। তো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমাদের এটা লিখতে হবে অবশ্যই, কিন্তু এখানে F, K, Q, Q1, Q2, আর এগুলো কি সেগুলো মেনশন করে দিতে ভুলো না। নেক্সট আমাদের কি বলেছিল, এটার সাথে আরেকটা প্রশ্ন দেওয়া ছিল। এখানে আমাদের বলা ছিল কে রাশিটার এসআই একক উল্লেখ করতে। তো আমরা দেখতে পেলাম যে F = K × Q1 × Q2 বাই R স্কোয়ার। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটাকে বার করছি। প্রথমে K = কত হবে, F × R স্কোয়ার বাই Q1 × Q2 হয়ে যাবে, মানে R স্কোয়ারটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে F এর সাথে, Q1 Q2টা মাল্টিপ্লাই ছিল, এগুলো সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে। এবার এটার এসআই একক নির্ণয় করতে দেওয়া হচ্ছে। তো F এর এসআই একক কত, এটা হচ্ছে নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। আর মানে তো হচ্ছে ডিস্টেন্স, মানে দূরত্ব। তো আর এর জায়গায় লিখবো আমরা মিটার, যেহেতু স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার দেব। Q1 আর Q2 দুটোই হচ্ছে তড়িতের আধানের পরিমাণের একক। তো তড়িতের আধান মাপে কি দিয়ে, না কুলম্ব দিয়ে। তাহলে এখানটা হচ্ছে কুলম্ব × কুলম্ব। তো যেহেতু কুলম্ব × কুলম্ব রয়েছে তাই এটাকে লেখা যেতে পারে কুলম্ব স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে এর এককটা হচ্ছে নিউটন × মিটার স্কোয়ার, বাই দিয়ে হচ্ছে কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে কে এর মান। নেক্সট কোশ্চেনে বলছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। খুব শুকনো পরিবেশ বলতে মরুভূমি অঞ্চলকে বোঝাচ্ছে। তো মরুজ প্রাণীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেটা এখানে লেখা রয়েছে। অধিকাংশ প্রাণীরাই দিনের বেলায় বালির নিচে আশ্রয় নেয় এবং সন্ধ্যার পর বাইরে বেরিয়ে আসে। 1 নাম্বার পয়েন্টটা লিখবে, তারপরে লিখবে 4 নাম্বার পয়েন্টটা। বেশিরভাগ প্রাণীর ত্বকটা হচ্ছে খুব পুরু, যাতে দেহ থেকে জল না বেরিয়ে যেতে পারে। 5 নাম্বার পয়েন্ট লিখবে উট, উট পাখি, এমু এই সমস্ত প্রাণীর পা হচ্ছে খুব লম্বা, যাতে দেহ উত্তপ্ত বালির সংস্পর্শে না আসতে পারে। তাপমাত্রা খুব বেড়ে গেলে কিছু কিছু প্রাণী গ্রীষ্মকালীন ঘুমে চলে যায়। এই সময় এদের হৃদস্পন্দন এবং শ্বাসক্রিয়ার হার খুব কমে যায়। আবার কিছু কিছু প্রাণী রয়েছে যাদের চামড়াটা হচ্ছে ব্লটিং পেপারের মতন, সামান্য বৃষ্টি হলেই চামড়া দিয়ে জল শুষে নিতে সক্ষম এরা। এই কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো এখান থেকে। এটা হচ্ছে শুষ্ক অঞ্চলের প্রাণীদের বৈশিষ্ট্য। আর খুব শীতল পরিবেশে বসবাসকারী প্রাণীদের বৈশিষ্ট্য কি লিখবে, এই প্রশ্নটার উত্তর লিখে দেওয়া হয়নি, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও।
1 নম্বর পয়েন্টে লিখবে যে কিছু কিছু প্রাণীর চামড়ার নিচে পুরু ফ্যাটের আস্তরণ থাকে, যাতে দেহের তাপটা বাইরে না বেরিয়ে যায়। ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে প্রচুর লোম থাকে, একই কারণের জন্য, মানে তাপমাত্রাটা যাতে বাইরে না বেরিয়ে যায়। 3 নম্বর পয়েন্টে লিখতে পারো যে শীতকালীন অঞ্চলে সরীসৃপ প্রাণীরা দেহের তাপমাত্রাটাকে বজায় রাখবার জন্য রোদ পোহায়। এই কয়েকটা পয়েন্ট তোমরা লিখতে পারো। নেক্সট কোশ্চেনে বলছে যে সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন, অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কিরকম তা একে দেখাও। প্রথমে আমরা জলের গঠনটাকে লিখছি। জলের সংকেত হচ্ছে H2O। তো হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের বাইরের কক্ষপথে রয়েছে 6টা ইলেকট্রন। তো কি করবে, এই হাইড্রোজেনটা দরকার মতন এই দুটো ইলেকট্রনকে ইউজ করছে, আবার এই হাইড্রোজেনটাও এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, আর এই অক্সিজেনটা এই 8খানা ইলেকট্রনকে ব্যবহার করছে। এটাকে সংক্ষেপে এরকম ভাবে লেখা হয়ে থাকে তোমরা জলের অণুর গঠন বলে এই দুটো ছবি এঁকে দেবে। নেক্সট হচ্ছে মিথেন। কার্বনের বাইরের অরবিটে রয়েছে 4টে ইলেকট্রন, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে রয়েছে একটা করে। কার্বন 4টে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তো এই হাইড্রোজেনটা দরকার মতন এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, এই হাইড্রোজেনটাও এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, এও দুটো ইলেকট্রন ব্যবহার করছে, এও দুটো ইলেকট্রন ব্যবহার করছে। কার্বন দরকার মতন এই 8খানা ইলেকট্রনকে ব্যবহার করবে। এটাকে সংক্ষেপে এরকম ভাবে প্রকাশ করা হয়ে থাকে। মিথেনের সংকেত হচ্ছে CH4। নেক্সট বলেছিল অ্যামোনিয়ার গঠন। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তো নাইট্রোজেনের বাইরের অরবিটে রয়েছে 5খানা ইলেকট্রন, হাইড্রোজেনের রয়েছে একটা করে। এই হাইড্রোজেনটা দরকার মতন এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, এও দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, এও দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে। আর নাইট্রোজেনটা দরকার মতন এই 8খানা ইলেকট্রনকে ব্যবহার করছে। এই হচ্ছে অ্যামোনিয়ার গঠন। এটাকে সংক্ষেপে এরকম ভাবে লেখা হয়ে থাকে অ্যাকচুয়ালি দেখো, হাইড্রোজেনের বাইরের কক্ষপথে একটাই মাত্র ইলেকট্রন রয়েছে। তো হাইড্রোজেনের যদি দুটো ইলেকট্রন হয়ে যায় তাহলে সুস্থিত হয়ে যাবে। তো সেই কারণে হাইড্রোজেন কি করছে, নিজের একটা ইলেকট্রনকে ব্যবহার করছে, প্লাস নাইট্রোজেনের একটা ইলেকট্রনকে ব্যবহার করছে, তার ফলে সুস্থিত হয়ে যাচ্ছে। আবার নাইট্রোজেনের 5খানা ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষপথে, ওর যদি 8টা ইলেকট্রন হয়ে যায় তাহলে ও সুস্থিত হয়ে যাবে। তো দেখো, নাইট্রোজেনের ছিল 5টা ইলেকট্রন, ও 3টে হাইড্রোজেনের ইলেকট্রনকে ব্যবহার করছে, তাহলে হয়ে যাচ্ছে 5 আর 3 8, তাহলে সুস্থিত হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এখানে কার্বনের ছিল 4টে ইলেকট্রন, কার্বন 4টে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রনকে দরকার মতন ব্যবহার করছে, তার ফলে হয়ে যাচ্ছে 4 + 4 মানে 8টা ইলেকট্রন, তার ফলে কার্বন সুস্থিত হয়ে যাচ্ছে। আর হাইড্রোজেনগুলোও কার্বনের একটা করে ইলেকট্রন ব্যবহার করছে, তার ফলে ওরাও সুস্থিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সমযোজী বন্ধন সম্পর্কে আলাদা কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমাদের শুধুমাত্র এই গঠনটা আঁকতে বলেছিল, তোমরা গঠনটা এঁকে দিও। নেক্সট কোশ্চেনে বলছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন এবং কাজ উল্লেখ করো। প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সংজ্ঞা দেওয়া রয়েছে। সংজ্ঞাটা তো আমাদের লিখতে বলেনি, আমাদের এই গঠন থেকে লিখতে হবে।
এখানে গঠনে রয়েছে 6খানা পয়েন্ট, এই 6খানা পয়েন্ট লিখো। আর এরপরেই রয়েছে 3টে কাজ, এই কাজগুলো তোমাদের লিখতে হবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।